ব্যাকরণের আজকে অনেকগুলো নিয়ম আছে, বাংলা ব্যাকরণের অনেকগুলো বিষয় আছে। তো সেই বিষয়ে আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে সমাস। সমাস বাংলা ব্যাকরণের দিক থেকে দেখা যায় এই সমাস শব্দটা শুনলে আমাদের অনেকের একটা বাজে অবস্থা সৃষ্টি হয়, এবং এটা একটা সম্পর্কে একটা প্রবাদও আছে যে সমাস শুনতে নাকি বা সমাস বুঝতে নাকি 6 মাস লাগে। তবে সেটা নয়। ব্যাকরণ সম্পর্কে একটা প্রবাদ আছে, ব্যাকরণ যত তুমি না বুঝে মুখস্থ করবে তত তাড়াতাড়ি ভুলবে। ব্যাকরণ মুখস্থ করার নয়, ব্যাকরণ বিষয়টা বোঝা। যেমন ইংরেজিতে ন্যারেশন, ভয়েস চেঞ্জ আছে, প্রচুর হাজার হাজার লাখ লাখ আছে, সবটাই তো আমরা মুখস্থ করতে পারি না, তার কিছু নিয়ম আছে। ঠিক তেমনই সমাস তৈরি করতে গেলেও সমাসের কিছু নিয়ম আছে। তো সমাস জানতে গেলে বা সমাস বুঝতে গেলে সমাস কি কি নিয়ে গড়ে উঠেছে সেটা তো আমাদেরকে জানতে হবে। সমাস গড়ে ওঠার ফর্মালিটি, হট করে সমাসে চলে যাওয়া যাবে না। সেই সম্পর্কে বলছি, আমাদের বা আমাদের মানব শরীরে 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয় আছে, আমরা প্রত্যেকে জানি। কর্ণ, নাসিকা, চক্ষু, জিহ্বা, ত্বক। কর্ণ, নাসিকা, চক্ষু, জিহ্বা, ত্বক। এটা নিয়ে যেমন মানুষের পঞ্চ ইন্দ্রিয়, ঠিক তেমনি সমাসকে জানতে গেলেও প্রথমে সমাসের 5টা শব্দ রয়েছে বা 5টা বিষয় রয়েছে, সেটা না জানলে সমাস জানা যাবে না। তো কি কি জানলে আমরা সমাসটা সম্পূর্ণভাবে জানতে এবং বুঝতে পারবো, সেটা হচ্ছে সমাস জানতে গেলে প্রথমেই যেটা জানতে হবে, আমি বললাম মানুষের 5টা ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করলাম, এখানে আমি দেখিয়ে দিচ্ছি সমাস করতে গেলে আমাদের কি কি জানতে হবে। 1 নম্বর জানতে হবে সমস্ত পদ। এই জিনিসটা কি? আমাদের যেমন বাড়িতে সবার ডাক নাম থাকে, ঠিক তেমনি এই সমস্ত পদের একটা ডাক নাম আছে, বা একটা অন্য নামেও তাকে ডাকা হয়, সেটা হচ্ছে তোমার সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। 2 নাম্বার জানতে হবে সমস্যমান পদ। সমস্যমান পদ। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, এটারও একটা নাম আছে, বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। 4 নম্বরে জানতে হবে পূর্বপদ। 5 নম্বরে জানতে হবে পরপদ বা উত্তরপদ। সমাস জানতে গেলে প্রথমে দরকার সমস্ত পদ, তারপরে দরকার সমস্যমান পদ, তারপরে ব্যাস বাক্য, তারপরে পূর্বপদ, তারপরে পরপদ বা উত্তরপদ। এটা জানার পর আমরা বিস্তারিত জানব। তো যাই হোক, আমি কেন তাহলে মানুষের 5টা ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করলাম, এটা বোঝার জন্য। মানুষের যেমন 5টা ইন্দ্রিয় থাকে, জিহ্বা, কর্ণ, চক্ষু, নাসিকা ও ত্বক, ঠিক তেমনি সমাসের এই যে 5টা ইন্দ্রিয় বলে দিলাম। সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, পূর্বপদ বা পরপদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। জানতে হবে সমাস। এই যে আমরা শিখছি, এই সমাস শব্দের অর্থ কি, যে বিষয়টা আমরা জানবো তার কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। এই যে সমাস, সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ সংক্ষেপ।
সেই কারণেই ব্যাকরণে আমরা সমাস শব্দটা শিখি, যে কোনো বাক্যকে সংক্ষেপ করার জন্য আমরা সমাস শিখব। এটা এক ধরনের প্রশ্ন হয়ে গেল। তারপর জানতে হবে সমাস শব্দের মানে সমাস কাকে বলে। কাকে বলে না জানলে তো হবে না, তো সমাস কাকে বলে। সমাস সম্পর্কে কাকে বলে বিভিন্ন জায়গায় আছে উত্তর, তবু আমিও একটা সর্বজন সিদ্ধ একটা উদাহরণ দেওয়ার মানে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে অধিকরণের নাম সমাস। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদের অধিকরণের নাম সমাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো একটা শব্দ নিলাম বা যে কোনো একটা পদ নিলাম বা দুটো পদ নিলাম তার সমাস হয়ে গেল তা নয়। তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকবে, অর্থগত একটা সম্পর্ক থাকবে। তাহলে সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদের অধিকরণের নাম সমাস। তাহলে আমরা সমাস কাকে বলে জানতে পারলাম। এইবার সমাস শিখতে গেলে সমাসের যে অঙ্গ, মানুষের যেমন পঞ্চ ইন্দ্রিয় তেমনি সমাসের যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো সম্পর্কে আমাদের পরিচিতি হতে হবে। লাইট অফ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা বাক্য নিলাম মানে পদ নিলাম, সিংহ চিহ্নিত আসন, এটা একটা আমি পদ নিলাম। এই পদটাকে যখন আমরা ছোট করব তখন সেটা হয়ে যাবে সিংহাসন। সিংহাসন, এই যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা ছোট করলাম সিংহাসন। ব্যাকরণের ভাষায় এটাকেই বলা হয় সমাস। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। কারণ সমাস শব্দের অর্থই আমরা পেলাম সংক্ষেপ। এই যে সিংহ চিহ্নিত আসন, এটা অনেকটা বড় অংশ, এটাকে যখন আমরা সংক্ষিপ্ত করলাম তখন হয়ে গেল সিংহাসন। এরপর একে একে আসি। প্রথমে যে পদটাতে আসবো সেটার নাম সমস্যমান পদ। সমস্যমান পদ। সমাস শিখতে গেলে সমস্যমান পদ কাকে বলে সেই সম্পর্কেও ধারণা থাকতে হবে। সমস্যমান পদ কাকে বলে? যে পদগুলো মিলিয়ে সমাস হয় তাকে বলা হয় সমস্যমান পদ। যে পদগুলো মিলিয়ে সমাস হবে তাকে বলা হবে সমস্যমান পদ। আমি যেমন একটা উদাহরণ দিই, দিন ও রাত। দিন ও রাত আমি একটা শব্দ নিলাম বা পদ নিলাম, এখানে দিন ও রাত এগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, কারণ এই দিন ও রাত নিয়ে আমরা পেয়ে যাচ্ছি দিন রাত। তাই সমস্যমান পদ কাকে বলবো? যে পদগুলো মিলিয়ে গিয়ে সমাস হয়ে গেল তাদেরকে বলা হবে হচ্ছে সমস্যমান পদ। সমাস শিখতে গেলে সমস্যমান পদের পর যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে তোমার ব্যাস বাক্য। ব্যাস বাক্য, এর আরেকটা নাম বিগ্রহ বাক্য। আরো নাম আছে, বিগ্রহ বাক্য। এই ব্যাস কথাটার মানে হচ্ছে বিশ্লেষণ। না, কাকে বিশ্লেষণ করব আমরা? সমাস তো একটা বিশ্লেষণ ধর্মী বিষয়। যেমন আমি এখানে যদি আমি ধরি জয় ধ্বনি
এটা একটা আমি পদ নিলাম, এবং এটাকে যখন আমি বিশ্লেষণ করব, জয় সূচক ধ্বনি, তখন এই পদটাকে বলা হবে, সমগ্র অংশটাকে বলা হবে ব্যাস বাক্য, যার অপর নাম বিগ্রহ বাক্য। সমাস শিখতে গেলে এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের অবদান অনেকাংশে জরুরি। এই যে জয় ধ্বনি পেলাম, এটাকে বিশ্লেষণ করলাম, জয় সূচক ধ্বনি, তাকেই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস কথার অর্থ বলা হলো বিশ্লেষণ। এই যে বিশ্লেষণ করলাম জয় ধ্বনি থেকে জয় সূচক ধ্বনি, তাই এটার নাম হয়ে গেল ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপর আমরা জানব সমস্ত পদ। সমস্ত পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তাকে বলে যে সমসমান পদগুলো মিলিত হয়ে যে পদ হয়ে গেল, তাকে বলা হবে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমসমান পদগুলো মিলিত হয়ে যে পদ গঠন করবে তাকে বলা হবে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন আমি নিই সাদা ও কালো, এখানকার সাদা কালো মিলে গিয়ে হয়ে গেল সাদা কালো। এই সাদা কালোটাকে বলা হবে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এটা ব্যাকরণে সমাসের জন্য খুব জরুরি। এরপর সমাস জানতে গেলে আরো দুটো জিনিস জানতে হবে। আমরা তিনটে জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে তোমার সমসমান পদ, আলোচনা করলাম ব্যাস বাক্য, আলোচনা করলাম সমস্ত পদ। তাহলে সমাস জানতে গেলে যে 5 ধরনের জিনিস দরকার বা উপাদান দরকার, তার মধ্যে আমরা 3টি উপাদান আলোচনা করলাম এতক্ষণ। এরপর আরো দুটো জিনিস আলোচনা করব, সেই দুটো হচ্ছে তোমার পূর্বপদ, পূর্বপদ ও উত্তরপদ। উত্তরপদ, পূর্বপদ ও উত্তরপদ, এই জিনিসগুলো কি? দেখো, আমরা সমসমান পদ পেয়ে গেলাম। যদি আমি দিই দিন ও রাত, এটাকে সমাসবদ্ধ পদ করলে পেয়ে যাব দিন রাত। আমি কেন একটা উদাহরণ দিলাম, কারণ তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পূর্বপদ আর উত্তরপদ কাকে বলে? এই পদটাকে কি বলা হচ্ছে? সমসমান পদ। সমসমান পদ কোনটাকে? দিন ও রাত, এই পদগুলোকে বলা হয় ব্যাকরণের ভাষায় সমসমান পদ। প্রত্যেকটি সমসমান পদের প্রথমেরটা হয় পূর্বপদ আর শেষেরটি হয় পরপদ বা উত্তরপদ। তাহলে কি দাঁড়ালো? সমসমান পদের প্রথমের পদটিকে বলা হয় পূর্বপদ, শেষের পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা বাংলা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে সমাস। তাহলে আমরা দেখে নিই সমাস কাকে বলে। যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে প্রতিকরণের নাম সমাস। তাহলে সমাস কাকে বলে সেটা জানা হয়ে গেল। সমাস শব্দের অর্থ এর আগেই বললাম, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। কোনো বাক্যকে সংক্ষেপ করার জন্য আমরা সমাস শিখব। তারপরে সমাসের 5টা উপাদান নিয়ে আমরা আলোচনা করলাম। 5টি উপাদান, সেগুলো আমরা দেখার চেষ্টা করব আর একবার। সেটা হচ্ছে তোমার সমসমান পদ, তারপরে সমস্ত পদ, তারপরে ব্যাস বাক্য, তারপরে পূর্বপদ আর উত্তরপদ। এতগুলো জানলে তবে আমরা সমাস জিনিসটা কি জানতে পারবো। পরবর্তীতে আমরা আলোচনা করব সমাস কত প্রকার ও কি কি এবং